আসসালামু আলাইকুম। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা চলছে দুই দেশের মধ্যে নতুন যোগাযোগের চ্যানেল চালুর। উভয় সম্পর্ক যে অনিবার্য অবনতির দিকে যাচ্ছিল সেটাই স্থিতিশীল করতে হয়তো এই চ্যানেলগুলো ভূমিকা রাখবে। এর ধারাবাহিকতায় সর্বশেষ সংযোগ হতে যাচ্ছে আগামী মাসে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন সিঙ্গাপুরের আইআইএসএস সাংরি লা সংলাপের সময় চীনা প্রতিরক্ষামন্ত্রী ডোং জুনের সাথে বৈঠক করবেন। দুই দেশের সম্পর্কে এখনও টানাপোড়েন থাকলেও বৈঠকের প্রস্তুতি হিসেবে দুই পক্ষের মধ্যেই চলছে আলোচনা ও মতবিনিময়। জানা গেছে, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সক্রিয় দুই দেশের সামরিক কমান্ডের মধ্যে যোগাযোগের জন্য সরাসরি হটলাইন স্থাপনের চিন্তাভাবনা চলছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সামরিক বাহিনীর আলোচনা থেকে সরাসরি কিছু অর্জন না হলেও আলোচনায় বসাটাই হবে একটা বড় অর্জন। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড ও চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডের প্রধানদের মধ্যে নতুন যোগাযোগ চ্যানেল চালু হতে পারে। এই চ্যানেল বাস্তবায়িত হলে সেটাই হবে সম্ভবত গুরুত্বপূর্ণ অগ্রগতি। বেইজিং আর ওয়াশিংটন যদি তাইওয়ান ইস্যুতে যুদ্ধে জড়ায়, তাহলে এই দুই ব্যক্তি নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেবেন। দুই সামরিক বাহিনী বৈঠকে বসলে সেখানে কূটনৈতিক অগ্রগতির সম্ভাবনা হয়তো বেশি নেই, কিন্তু দুই দেশের বাহিনী যে একসাথে বসছে সেটাই এখানে হবে একটি বড় অর্জন। চীন মার্কিন প্রতিযোগিতার উত্তাপ কমাতে বিগত বছরগুলোতে সিঙ্গাপুর বড় ধরনের ভূমিকা রেখেছে। বিগত দুটো সাংরি-লা সংলাপ এমন সময় হয়েছিল যখন চীন মার্কিন সম্পর্ক দারুণ অবনতির দিকে যাচ্ছিল। 2023 সালে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীরা এমনকি দ্বিপাক্ষিক বৈঠকেও বসেননি। এবারে পরিস্থিতি কিছুটা ভিন্ন হবে বলে ধারণা করা হচ্ছে। বিগত 12 মাসে আগের দা কুমড়া সম্পর্কের তুলনায় দুদেশের সম্পর্কের খানিকটা উন্নতি হয়েছে। এর অর্থ হল, বক্তৃতার মঞ্চ থেকে দুই মন্ত্রী হয়তো এবার একে অন্যের দিকে বাক্যবাণ ছুড়বেন না। চীন মার্কিন প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং সিঙ্গাপুরে এবার সংলাপে মনোযোগ থাকবে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে। কারণ দক্ষিণ চীন সাগরের সেকেন্ড থমাস শোয়ালে সম্প্রতি সংঘর্ষ হয়েছে। চীনের কোস্টগার্ড এখানে ফিলিপাইন্সের জলযান ঠেকাতে কামান বসিয়েছে। ফিলিপাইন্সের যে স্বীকৃত বিশেষ অর্থনৈতিক জোন, এই প্রবাল প্রাচীর সেই এলাকার মধ্যেই পড়ে। কিন্তু চীন যেসব এলাকার উপর তাদের কর্তৃত্ব দাবি করে আসছে, এটাও তার মধ্যে রয়েছে। ফিলিপাইন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র চীনের কর্মকাণ্ডে খুবই বিরক্ত। সাংরি-লা সংলাপে তিনিও কথা বলবেন। তবে চীন ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য প্রতিবেশীদের উপর বিরক্ত মার্কোস জুনিয়র। এই প্রতিবেশী দেশগুলো চীনা নীতির শিকার, কিন্তু ম্যানিলার প্রতি তারা কখনো সাহায্যের হাত বাড়ায়নি। সম্মেলনের আড়ালে আসল মনোযোগ থাকবে যুক্তরাষ্ট্র আর চীনের সামরিক বিনিময়ের দিকে। দুই দেশের সামরিক কমান্ডের মধ্যে যোগাযোগের চ্যানেল স্থাপনের বিষয়টি বহু আগে থেকেই আলোচিত হয়ে আসছে। 2023 সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়ার উডসাইডে অনুষ্ঠিত বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন আর প্রেসিডেন্ট শি জিনপিং দুই দেশের সামরিক কমান্ডের মধ্যে যোগাযোগ স্থাপনে একমত হন। মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল জন অ্যাকুইলিনো তখন থেকেই এই যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন, তবে শেষ পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি। এবার পরিস্থিতি বদলাতে পারে। অ্যাকুইলিনোর পরে গত মাসে মার্কিন নৌবাহিনীর দায়িত্ব নিয়েছেন অ্যাডমিরাল স্যামুয়েল পাপারো। নতুন কমান্ডারের আগমন ও সিঙ্গাপুরে প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ধারাবাহিকতায় সামরিক উচ্চ পর্যায়ে সংলাপ শুরু হতে পারে। কি ফরম্যাটে সংলাপ হবে বা চীনের পক্ষে কে প্রতিনিধিত্ব করবেন, সেগুলো অবশ্য এখনও খোলাসা হয়নি। মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী এলি র্যাটনার সম্প্রতি চীনা সহকারী মন্ত্রী মেজর জেনারেল লি বিনের সাথে চাইনিজ সেন্ট্রাল মিলিটারি কমিশনে বৈঠক করেছেন। মার্কিন সূত্র বলেছে, র্যাটনার চীনকে পরামর্শ দিয়েছেন যাতে চীনের সাউদার্ন ও ইস্টার্ন থিয়েটার কমান্ড দুটোকেই যোগাযোগের আওতায় আনা হয়। তবে চীন যদি শুধু একটি কমান্ডের জন্য এই শর্ত গ্রহণ করে, তবে সেটা যেন হয় চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড, কারণ তাইওয়ানের আশেপাশের এলাকা এই কমান্ডের আওতায় পড়ে। বিগত বছরগুলোতে মার্কিন ও চীনা সামরিক বাহিনীর মধ্যে যোগাযোগ কমতে কমতে প্রায় শূন্য হয়ে গেছে।
2023 সালে ফিজিতে চীনা কর্মকর্তাদের সাথে কথা বলেছিলেন অ্যাকুইলিনো। এপ্রিলের শুরুতেও নিম্ন পর্যায়ের একটা বৈঠক হয়েছে। চীনা সামরিক বাহিনীর মুখপাত্র হাওয়াই গিয়ে মার্কিন প্রতিনিধির সাথে বৈঠক করেছে। চীনেও এর একটা পাল্টা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে উচ্চ পর্যায়ের যোগাযোগ সেভাবে হয়নি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের যে কমান্ড, তা কমান্ডারদের মধ্যেও কোনো যোগাযোগ হয়নি। বেইজিং আর ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি সার্বিক যোগাযোগের উন্নতি হয়েছে। এর সাথে সামরিক যোগাযোগ চ্যানেল স্থাপিত হলে অগ্রগতি অর্থবহ হবে। বাইডেন আর শির মধ্যে যোগাযোগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্চে দুই নেতা 2 ঘণ্টা ধরে ভিডিও কলে কথা বলেন। এরই ধারাবাহিকতায় পরবর্তীতে ক্যালিফোর্নিয়ায় বৈঠক হয় তাদের, যেটা বেশ আন্তরিক ছিল বলে পর্যবেক্ষকরা বলেছেন। এই বৈঠকের সূত্রেই মন্ত্রী পর্যায়ে যোগাযোগের চ্যানেল খুলে গেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আর চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে যোগাযোগ হয়েছে। তবে সামরিক চ্যানেলে কতটুকু কি অর্জন হবে সেটা নিয়ে সন্দেহ রয়েছে অনেকের। সামরিক যোগাযোগের হটলাইন শুনতে অনেক বড় শোনায়, কিন্তু বাস্তবে অর্জন খুব বেশি হয় না। 2023 সালে মার্কোস আর শি দক্ষিণ চীন সাগরের উত্তেজনা প্রশমনে এরকম সামরিক হটলাইন স্থাপনে রাজি হয়েছিলেন। এ ধরনের যোগাযোগের অস্তিত্ব থাকলেও কাউকে কখনো সেটা ব্যবহার করতে দেখা যায়নি। কাঠামোগত অনেক গভীর চ্যালেঞ্জ রয়েছে, যেগুলো কাটিয়ে ওঠাটা জরুরি। মার্কিন সামরিক বাহিনীর এক ধরনের স্বাধীনতা আছে। পাপারোর মতো কমান্ডাররা নিজেরাই সেখানে অনেক সিদ্ধান্ত নিতে পারেন। অন্যদিকে চীনা সামরিক বাহিনী অনেক বেশি কেন্দ্র নির্ভর। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো হয় বেইজিংয়ে। দুই দেশের যোগাযোগ তাই পুরোপুরি ফলপ্রসূ হতে পারে না। যুক্তরাষ্ট্র চায় কমান্ডার পর্যায়ে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা ও সমাধান হোক। চীনের নীতি হল কমান্ডার পর্যায়ে সমস্যা অবগত করা হবে, তবে সমাধানে কেন্দ্র যুক্ত থাকবে। চীনের থিয়েটার কমান্ড পর্যায় থেকে অনেক সময় কূটনৈতিক অসন্তোষও জানানো হয়েছে। 2022 সালে মার্কিন হাউস অব কমন্সের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে গেলে সামরিক কমান্ড থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছিল। চীন সামরিক হটলাইন ব্যবহার করে তাদের অসন্তোষের দিকগুলো ওয়াশিংটনকে জানাতে চায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এরকম সামরিক যোগাযোগের হটলাইন থাকলে সত্যিকারের সংকটের সময় সেটা কাজে দেবে, কারণ উত্তেজনা পরিস্থিতিতে যোগাযোগের সাধারণ চ্যানেলগুলো অনেকেই বন্ধ করে দেয়। বিশ্লেষকরা বলছেন, খুব বেশি হতাশাবাদী হওয়া ঠিক হবে না। কূটনৈতিক ও সামরিক হটলাইন খোলা থাকলেই সব সমস্যা মিটে যাবে তা নয়, তবে পরিস্থিতির অবনতি ঠেকাতে ভূমিকা রাখতে পারে। সবচেয়ে বড় বিষয়, সামরিক হটলাইন খোলা থাকলে অন্তত ভুল বোঝাবুঝি ও ভুল সিদ্ধান্ত এড়ানো সহজ হবে, কারণ পরোক্ষ চ্যানেলে যেসব তথ্য পৌঁছায় সেগুলো অনেক সময় অতিরঞ্জিত ও বিকৃত হতে পারে। গত বছরে সাংগ্রিলা সংলাপে সরাসরি আলোচনায় না বসার কারণে চীনের সমালোচনা করেছিলেন অস্টিন। সেবার অস্টিনের আশা পূরণ না হলেও এবার মনে হচ্ছে সেটা হতে চলেছে, কারণ চীনও এখন নতুন করে আলোচনার জন্য প্রস্তুত। এরকম আলোচনা থেকে যে কোনো কিছু অর্জন হবে এতটা আশা করাটা বোকামি, কারণ দুই দেশের দীর্ঘমেয়াদী সম্পর্কটা এখনও ঘোলাটে। কিন্তু বিশ্বের দুই পরাশক্তির সামরিক বাহিনী হটলাইনে মুখোমুখি আলোচনায় বসবে, এটাই হবে একটা বড় অর্জন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।